শুভ সকাল বন্ধুরা। চুলটা দিলাম আসছে। আয়ুষ যাচ্ছে আবারও ব্লাড টেস্ট করতে। কাল রাতে প্রচণ্ড জ্বর, কালকে তো একবার টেস্ট করে আসলাম। আজকে দেখি যদি হিমোগ্লোবিন কম হয় তাহলে ব্লাড দিতে হবে, আর যদি কম না মানে সেম থাকে 8 পয়েন্ট থাকে বা কিছু, তাহলে শিলিগুড়ি যাবে ডাক্তার দেখাতে। হ্যাঁ, কারণ এইরকম দুর্বল শরীর নিয়ে তো শিলিগুড়ি যাওয়াটা সম্ভব না, 3 ঘন্টার রাস্তা। যাও শোনা। যাচ্ছি এখন আয়ুষের স্কুলের রেজাল্ট আনতে। আয়ুষ আসছে, ওর হিমোগ্লোবিন দেখলো 8.4 আছে, তো শিলিগুড়ি যাবে, ব্লাড দিবে না এখন। তো সে নাম ঠাম লেখানো হয়ে গেল, সোনালি দিদিভাই নাম লিখিয়ে দিয়েছে। তো এখন আয়ুষ একটু 6টার দিকে বললো তো ডাক্তার, মানে সন্ধ্যে 6টা, ওরা বার হবে 2টোর দিকে। 2, 3, 4, 3 ঘন্টা লাগে, 5টা 1 ঘন্টা হাতে রাখলো, 6টার দিকে ডাক্তার 2 ঘন্টা হাতে রাখা আছে। তো ওরা ওইদিকে যাবে, তো ততক্ষণ আমি স্কুল থেকে রেজাল্টটা নিয়ে চলে আসবো। চলো, আমি আর ভাই যাচ্ছি। স্কুটিটা আমার এক পিসির বাড়িতে রেখে এবারে টোটো করে হাইরোড যাব, হাইরোড থেকে তারপর বাস ধরবো। চলে আসলাম স্কুলে, স্কুল থেকে যাব ডাক্তারের এখানে। আমার ওই চুলকানি ওষুধ নেব। ঢুকলাম স্কুলে। রেজাল্ট তো সেরকমই, মাত্র 4টা পরীক্ষা দিয়েছে, বাকিগুলো তো দেওয়া হয়নি। আগের মাসেও ভর্তি ছিল হসপিটালে, তোমরা সবাই জানো। এবারে আয়ুষের জন্য নিয়ে নিলাম ফল, তারপরে ও ফোন করে বললো আখের রস খেয়ে তবেই শিলিগুড়ি যাবে, মানে ভাতটা খেতে পারছে না, তো তাই নিয়ে নিলাম আখের রস ওর জন্য। আর আমরাও 2 গ্লাস খেয়ে নিলাম, যে রোদ উঠেছে তো বরফ দিয়েই খাচ্ছি, বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা আখের রসটা। তো খেয়ে দিয়ে গাড়িতে আমি গেলে আবার আয়ুষরা বেরোবে, যেহেতু হিমোগ্লোবিন 8 আছে, তো ওকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছে ডাক্তার দেখাতে। এখানকার ওষুধ কিছুতেই কাজ করছে না। এখানে জ্বর হয়েছে, এত ওষুধ খাওয়ানো হলো হসপিটাল থেকে, হসপিটালের বড় ডাক্তার এখান থেকে, কিন্তু কোনোভাবে জ্বরটা সারছে না। যার জন্য কিন্তু শিলিগুড়িতে নিয়ে যাওয়া সেই ডাক্তারের কাছে, যেই ডাক্তার আগের মাসে এত হসপিটালে ভর্তি থেকেও কাশি কমলো না, কিন্তু ওনার ইনহেলার দেওয়াতে মানে আয়ুষ সুস্থ হয়ে গেল। আয়ুষ খুশ দুজনেই সুস্থ হয়ে গেছিলো। তো দেখো এখানে প্যাকিং করে দিলাম, আখের রসটা অল্প খেয়েছে, অর্ধেক নিয়ে যাচ্ছে, কেক কলা এসব দিয়ে দিলাম। গাড়িতে করে যাবে, গাড়ি ঠিক করেছে, মানে আমাদের গাড়িটা যেহেতু খারাপ হয়েছে, মানে ওটা এখনও ঠিক করা হয়নি, ঠিক করতে দিবে, যার জন্য এই গাড়িটা ভাড়া করা হলো। তো এই যে এখানে আয়ুষ যাচ্ছে, আয়ুষের পাপা আর একটা দাদা যাচ্ছে। তো এই যে আয়ুষকে টাটা করছি আমি। ও একে বকু দাও, ভয় নেই একদম। ও আমার দিকে নয়, এই যে বকু দাও। ও ভয় নেই একদম। ও এই যে খুশ, এই যে মালো মালো, গাড়িটা উল্টে যাবে আবার দেখিস। ও বকু দাও না পেঙ্গুইনটাকে, শোনা। এই যে মালো মালো ঝিস ঝিস করে মালো। শুভ সকাল। খুশোনা বসতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ। পিছনে একটা দিয়েছি, আটকা মেরে পিছন দিয়ে ঠেলা দেয়, তখন আবার পড়ে গেলে ব্যথা পাবে মাথাতে, তাই বালিশটা দিয়ে রেখেছি। ওর জন্য একটা সফট টয়েস অর্ডার করেছিলাম, যাতে ও পছন্দ করে, কিন্তু ও একদম পছন্দ করছে না। এটা ভালো লাগে না বাবা, ভালো লাগেই না। বাবা এই দেখো মশা কামড় দিছে এখানে, এই কাছে গলে একটা মশা কামড় দিছে। ওই দেখ কি তিলির তিলির করে রে, টুলুর টুলুর কি হয়েছে, কি কি ও বাবা নাক চুকায়। এই গাড়িটা কেন বা ঢুলে, গাড়িটা খালি ঢুলে। ঢোলে গাড়ি ঢোলে রে, গাড়িটা ঢোলে। এই যে বাবা ওর মধ্যে কোমর ব্যথা হয়ে গেছে। রেস্ট নাও, রেস্ট নাও, হ্যাঁ রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও, নাও 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 রেস্ট। না 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 বাড়ি থেকে থাকার পর আজ আসলাম, এই জাস্ট ঢুকলাম আমরা। দিদিকে ফোন করলাম যে তুমিও আসো, তো এতদিন দিদি আসেনি। তো ওই বাড়িতে তোমরা জানো শিলিগুড়িতে গেছিল আয়ুষের বাবা, দুজনেই শিলিগুড়িতে গেছিল। তো শিলিগুড়ির ওষুধ খেয়ে, ডক্টরের জ্বরের ওষুধ খেয়ে একটা ডোজ জাস্ট খেয়েছে, একটা ডোজ খেয়ে আয়ুষের জ্বর সেরে গেছে। তো কান্না করিস না, ওখানকার ডক্টর বলছে, এখানকার ডক্টর ডোজ 200 কি পাওয়ারটা কম দেয়, যার জন্য জ্বরটা কম ছিল না। না বাবা একবার খেয়ে, যেদিন শিলিগুড়ি থেকে এসেছে রাত্রে একটু জ্বর এসেছিল, ওইবার রাত্রে একটুখানি খেয়েছে, তাও সম্পূর্ণ মানে যতটুকু দিয়েছিল ততটুকু খাওয়ায়নি, মানে অল্প অল্প জ্বর আসছিল, তাই অল্প খাইয়ে ঘুম পাড়িয়েছিল। মোটর স্টার্ট করেছে, এই ব্যাপার, মোটরটা স্টার্ট হয়ে গেল সেদিন রাত্রে, পরশুদিন রাত্রে খেয়েছিল। তারপর কালকেও জ্বর আসেনি, ঠাকুর করুক, আজকে ঠাকুর করুক এখনো আসেনি।
তো এই হচ্ছে একটা ব্যাপার, এই যে শিলিগুড়ি যাওয়ার এই 6 ঘন্টার জার্নি মানে একটা ধকল, মানে গুয়াহাটি যাইতে পারবো এমন একটা ধকল আর কি। গুয়াহাটিতে 6 ঘন্টা লাগে আমাদের এখান থেকে, যাওয়া আসা মিলে 6 ঘন্টা। তারপরে তো আছে ডাক্তার এখানে বসে থাকা। ওকে, মাকে তারাবাতি কিনে আনতে। তারাবাতি কিনে আনতে? কালকে যতগুলো বোম ফাটাইলে তুমি? আলো ফাটাও। আলো ফাটাবা? কি ফাটাবা তুমি? তুমি না ভয় পাও বোমকে? এখন পাই না। এখন পাও না? এখন কি বড় হয়ে গেছে? শুধু এই বোমটা ভয় পাই, সলাই বোম। সলাই বোমটাকে ভয় পাও? আর আলু বোমকে ভয় পাও না? না, এই সলাই বোমটা বেশি আওয়াজ করে। তাই? হ্যাঁ। তোমার শরীর ঠিক আছে এখন? চলো। আয়ুষ ভোরবেলা উঠেছে, ভোরবেলা উঠে দিদুকে বলছে ও দিদু চা বানিয়ে দাও, চা বানিয়ে দাও। তো মা উঠে ভোরবেলা চা বানিয়ে দিল। তারপরে তো খেলাধুলা করছিল, তারপরে আমরা উঠে যে চাটা খেয়ে রেডি হয়ে তারপরে আসলাম আর কি। তো এখন ওর খিদে পেয়েছে, তো এখন যে ব্রেড জ্যাম, ডিমের অমলেট আর আপেল কেটে দিয়েছি, যেগুলো ওর টিফিনে যায়, রোজ টিফিনে এগুলোই যায়। ব্রেড সবসময় যায় না যদিও বা, আপেল, ডিম, কলা এসব যায়। বা কোনো সময় ব্রেড স্যান্ডউইচ ট্যান্ডউইচ এগুলো করে দিই, তোমরা দেখো। তারপরেও কিছু মানুষের প্রশ্ন যে ওকে যত্ন নেওয়া হয় না, তো এক্সাক্ট যত্নটা কাকে বলে আমাকে একটু লিখে জানাবে, আমি তো জানি না। তো মতো অত পড়াশোনার জন্য মেয়েও নই বা অত শিক্ষিতও নই, আমাকে একটু জানাবে যে যত্ন কাকে বলে। ঠিক আছে, প্রত্যেক দিন হয়তো এইভাবে সম্ভব হয় না আমার যে এইভাবে খাবার দেখানোর, সত্যি বলছি। কারণ আমার প্রত্যেক দিনের ব্লগে আমি আলাদা আলাদা দেখানোর চেষ্টা করি, রোজকার একঘেয়েমি জিনিস আমি দেখাতে একদমই পছন্দ করি না। তার জন্য আমার কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় ব্লগ বানাতে। আমি রোজ যা করি তাই যদি দেখাই তাহলে আমার ব্লগটা একদম সিম্পল সাদামাটা হবে, আর রোজ একঘেয়েমি হবে, আস্তে আস্তে আমার ভিউয়ার্স কমে যাবে। তো এই টেকনিকটা যারা বোঝে তারাই ব্লগে টিকে থাকতে পারে। তো আর বাকি কিছু বলছি না, আজ 5 বছর থেকে ব্লগ করছি, আমি বুঝি ব্লগ কিভাবে বানাতে হয়। এবার তোমাদের কিছু দেখাচ্ছি না মানে এটা নয় যে আমি এগুলো করছি না, আজ বাধ্য হলাম দেখাতে। তো যাকে খারাপ লাগে যখন বলো এইভাবে, যত্ন কাকে বলে আমাকে একটু প্লিজ লিখে পাঠিও, ঠিক আছে? আর যারা যারা অন্যের একটা চ্যানেল নাম করে আমাকে বলছিলে যে তার ভিডিও দেখো তাহলে বুঝবে যত্ন কাকে বলে, কালকের ভিডিওতেই এই কমেন্টটা এসেছিল। তো আমি একটাই বলবো, সেটা তাদের একান্ত ব্যক্তিগত চ্যানেল, তারা কি করবে তাদের চ্যানেলে সেটাও তাদের একদম ব্যক্তিগত ব্যাপার। আমার চ্যানেলে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই নয় যে কিছু দেখাচ্ছি না মানে খাওয়া দাওয়াতে গাফিলতি বা কিছু। ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত ওর যা যা করার দরকার সমস্তটা কিন্তু করি। যাকে এত ক্লারিফিকেশন দেওয়ার কোনো মানেই নেই, সত্যিই বলেছে আমার কিছু দিদি ভাইয়েরা। চলো এবারে নিয়ে যাচ্ছি আয়ুষের বাবার খাবারটা, ওকে দিয়ে আসি। এইদিকে 2 দিন বাড়িতে না থাকায় বাড়িতে চুরি হয়ে যাচ্ছে। আজ 3 বছর হলো এই বাড়িটা বানানো হয়েছে। আগে যখন সবাই মিলে একসাথে থাকতাম বাড়িতে কেউ না কেউ থাকতো, তাই চুরি হওয়ার ভয়টাও কিন্তু অনেকটাই কম থাকতো। বাবা থাকতো, মা থাকতো, ধরো আমরা না থাকলে বাবা মারা থাকতো, বাবা মা না থাকলে আমরা থাকতাম, বা ধরো আমার শাশুড়ি মা থাকলে তার জিনিস নিয়ে যাওয়া কিন্তু মানে মুখের কথা ছিল না, অনেকটাই সতর্ক ছিলেন উনি, ছিল আর কি। তো এখন যেহেতু আমাদের বাড়িটা আলাদা করা হয়েছে, তো সতর্ক তো দূরে থাক, তোমরা জানো বেশিরভাগ জিনিসই আমার বাইরেই থাকে, তার মধ্যে আমাদের বাড়ির কোনো গেট নেই। হ্যাঁ, চারিদিকে গেট খোলা, ওইদিকে কাজ হচ্ছে, এদিকে কাজ হচ্ছে, মানে এখনও বাড়িটাকে সেইভাবে গোছাতে পারিনি, যার জন্য এই চুরিগুলো হচ্ছে। এই 3 বছরে অনেক কিছু চুরি হয়েছে, আমরা টের পেয়েছি কিন্তু বুঝতে পারিনি বা ধরা পড়েনি। আমাদেরকে মানুষ বলে দিয়েছে যে এরকম সেরকম হচ্ছে, সবটাই বুঝতে পারছিলাম, কিন্তু যেহেতু হাতে নাতে ধরা পড়েনি তাই কিন্তু আমরা কাউকে দোষ দিতে পারিনি। কিন্তু কাল যেই ঘটনাগুলো ঘটেছিল আয়ুষের বাবা সবটা বুঝতে পেরেছে, কি হচ্ছে কি না হচ্ছে, কে চুরি করছে এসব। হ্যাঁ, একটা জিনিস বাইরে থাকলে সেটা আর থাকছে না, এমন একটা অবস্থা। তো যাকে কাল কিন্তু পুরো হাতে নাতে ধরা পড়েছে, আমরা কারো নাম নিচ্ছি না, কিন্তু হ্যাঁ ভিডিও দেখলে অবশ্যই সতর্ক হবে। নেক্সট টাইম যদি এরকম কিছু হয় আমি কিন্তু অবশ্যই ভিডিওতে বলবো। যাই হোক, এটা ফানি করে বললাম। তো যাকে যার জন্য আজকে খড়ি খাট্টাগুলো সব কিছু ঢুকিয়ে রাখছে মানে আমাদের বাড়ির ভেতরে। তো যাকে চলো কি চুরি হয়েছে সেটাও তোমাদের সাথে বলি। এই যে কদম গাছটা দেখতে পাচ্ছ, এই কদম গাছের ডাল, বড় বড় লক তো আমাদের টিনের বাইরে ছিল, তো সেগুলোই চুরি হচ্ছিলো, বড় বড় লক। মানে টাকা পয়সা এগুলো চুরি হয়, সোনা দানা চুরি হয়, সে ঠিক আছে, মানা যায় যে হ্যাঁ এগুলো একটা চুরি করার জিনিস। বাট খড়ি তো গ্রামের বাড়িতে সবারই থাকে, তাই না? এত মোটা মোটা লক খড়ি, আমরা এই খড়িগুলো করেছি যাতে শীতে আমরা রান্নাবান্না করতে পারি। খড়ির কিন্তু প্রচুর দাম, তো যার জন্য আমাদের যে গাছটা ছিল কদম গাছটা, সেটা দিয়ে কিছু দিয়ে ওই শাটারিংয়ের কাজে লাগানো হবে, আর যে ডালপালাগুলো আছে সেগুলো দিয়ে আমরা ভাবছি খড়ি করব। আমাদের বড় বড় দাও, কাঁচি, তারপর যা যা মানে কড়াই, তারপরে অনেক রকম আমার বাসন, তারপর আমার টেবিলের কাভার, মানে
আরও যে না জানি কত জিনিস, হয়তো আমরা মানে নিজস্ব জিনিসের কি বলতো এত কাজে ব্যস্ত থাকি, তো সব জিনিস মনে রাখা সম্ভব নয় যে কি কোথায় রাখি বা কোথায় আছে। হয়তো কোনো একটা কাজের ব্যস্ততায় সেটা বাইরে রেখে দিলাম, বাহ এটা পরের দিন এসে দেখি নাই। মানে বাপের বাড়ি যাওয়াটা হচ্ছে কথা, বাপের বাড়ি ছাড়া তো কোথাও যাই না, ওখান থেকে এসেই দেখি এই জিনিসগুলো কিন্তু একদম নেই হয়ে যায়। আজ 3 বছর থেকে, যবে থেকে এই বাড়িতে বাড়ি করেছি তবে থেকে এইসব জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো মানে এমনভাবে চুরি হয় যে পরবর্তীতে আমরা জানতেও পেরে যাই, দেখতেও পেরে যাই, কিন্তু লোকটাকে আমরা কিছু বলতে পারি না, এমন একটা অবস্থা। তো যাকগে সতর্ক থাকো প্লিজ, এরকম কেউ করো না। সবাই একটা জিনিস গড়ে অনেক কষ্ট করে, একটা সংসার গোছায় অনেক কষ্ট করে। এবার দেখো আমরা এতটা ব্যস্ত থাকি, হয়তো ভুলবশত কোনো একটা জিনিস বাইরে রেখে, সব জিনিস কোথাও যেতে গিয়ে যে তালা মেরে ঢুকিয়ে যাব, এই অভ্যেসটা আমার আগাগোড়া নেই। মানে আমি একদম পছন্দ করি না। কিছু মানুষ দেখেছি সার্ফ সাবান সব কিছু ঢুকিয়ে তালা মেরে যায়। হ্যাঁ অবশ্যই চোরের উৎপাত থাকলে সেটা করা প্রয়োজন, তারপরেও আমার এইসব একদম অভ্যেস নেই। আমার বেশিরভাগ জিনিসই বাইরে থাকে। হ্যাঁ এরকম মানে এগুলো জিনিস মানে আমার মধ্যে নেই, যার জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো যাকে নেক্সট টাইম আমি অবশ্যই ধ্যান রাখবো। আর ধ্যান কি রাখবো, এত কাজের ফাঁকে যদি ভুলে যাই তাহলে তো আর কিছু করার নেই। তো ওইদিকে এই হচ্ছে ব্যাপার। 2-1 জন হয়তো এখন ভাবতেও পারো এই ব্যাপারটা বলার কিছুই নেই, তো এটা আমিও ভেবেছিলাম, কিন্তু আয়েশের বাবা বলে না বলো ব্যাপারটা, ওদেরও জানা দরকার। ওরা যদি চুরি করতে ভয় না পায়, চুরি করতে যদি ওদের লজ্জা শরম না হয়, তাহলে আমাদের ভিডিওতে বলতে কি, বলতে তো কোনো কিছু নেই। তো তাই আমাকেও বললো ভিডিওতে বলো ব্যাপারটা, তাহলে হয়তো বুঝবে। তো দেখো খড়ি খাট্টাগুলো সবগুলো ও বললো বাড়িতে ঢুকিয়ে নিয়ে যাও, এগুলো আর বাইরে রাখা যাবে না। এই যে সমস্ত খড়ি ও ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে উপরে কিছু ডালপালা আছে সেগুলোকে লোক দিয়ে কাটিয়ে তারপর ঘরে ঢুকে নিয়ে যাবে। কখন থেকে এত খড়ি একা একা ও কাটছে, তো ভাবলাম খড়িগুলো নিয়ে আসি। দেখো নিয়ে আসতে গিয়ে পায়ের মধ্যে এমন জোরে একটা খড়ি পড়লো, পুরো রক্ত বেরিয়ে গেল। তো খড়ি খাট্টাগুলো আরও কাটছে, যতগুলো কাটা হয়েছিল সব ঢোকানো হয়ে গেছে। তো এবারে আবারও কাটছে, তারপরে আবার আনবো। তার আগে ভাবলাম চলো এই ফাঁকে আমি বাঁধাকপিটাও কেটে নিই। তো এবারে কাটছি বাঁধাকপির সবজি করব। সবজিগুলো কেটে চলে আসলাম এই যে এই ঘরের বিছানাটা পেতে দিতে। এটা ভাবলাম যেহেতু কালী পুজো আসছে, সবাই তো ঘরগুলো সাফ সাফাই করেই, কিন্তু আমার তো সেরকম একটা হয় না, কাজের মানে এতটা কাজের প্রেশার। আর এই বছর যেহেতু আমাদের সেরকমভাবে কিচ্ছু হবে না, তো খুব একটা মানে ইচ্ছে নেই যে একবারে ঘর দুয়ার ঝাড়তে হবে, করতে হবে, সেরকম কোনো নেই। তোর কিন্তু বিছানার বেড কাভার বলো, উপরে উপরে ঝুলঝাড়া, এগুলো কিন্তু করতেই হবে। ল্যাপা মোছা, মাজা ঘষা, ধোয়া কাচা, এগুলো যতটা সম্ভব করার চেষ্টা করব। তো এদিকের বিছানার চাদরটা তুলে দিলাম। কাল যেহেতু দীপাবলি, ঘরটা একটু নতুন মানে যেমন ধরো বেড কাভারগুলো একটু চেঞ্জ করা, পর্দাগুলো একটু চেঞ্জ করা। তবে আমার ঘরে পর্দা বেশ কয়েকদিন থেকে লাগানো হয় না, দরজার মধ্যেও পর্দা লাগানো নেই। কি যে হয়েছে মানে গুছিয়ে সেরকমভাবে কাজগুলো করতে পারি না। মানে আইনের যেটুকু কাজ আর কি, বলে না যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে নাকি ছাতা ধরা, তো এরকম একটা হয়েছে আমার অবস্থা। তো পর্দা মানে ম্যাচিং করে পর্দা, ওয়াল স্টিকার কত কিছু কিন্তু আছে লাগানোর মতন, কিন্তু কিছুই লাগাচ্ছি না। তারপরে ভাবলাম এখন আর ধরে লাভ নেই, এগুলো ঘর তো কালার করব, বাথরুমটা হয়ে গেলে তো কালার করার পর না হয় এই ডিজাইনগুলো করব। এখন এমনিতেই সময় দিতে পারছি না, তারপরে তো এত কাজ তো করা সম্ভবই নয়। তো যার জন্য এখন আর সেরকমভাবে গোছানো হচ্ছে না। সকালে তো দেখতেই পারলে একদিকে আমি ভাত, একদিকে ডাল প্রেসারে দিয়েছিলাম। আজ না মুগ ডাল বানাচ্ছি, প্রত্যেক দিন মুসুর ডাল খেতে খেতে আর ভালো লাগছে না। আরেকদিন যখন শিলিগুড়িতে গেছিলাম তখন একটা হোটেলে মুগ ডাল খেয়েছিলাম, এত টেস্টি হয়েছে। তখন থেকেই ভাবছি মুগ ডাল খাবো। আজ 1 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত মুগ ডালটা বানাতে পারলাম না। তবে আজ ভাবছি চলো চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করি। তো এই যে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করলাম। ঢেঁকি শাক, বাঁধাকপির ঘন্ট, এসব তো রয়েইছে। তো এগুলো দিয়ে আগে সকালের খিদে পেয়েছে, কাল রাতে সেরকম কিছু খাওয়া হয়নি, তো এগুলো দিয়ে সকালের খাবারটা খাবো আর কি। তারপর ভাবছি আয়ুষের পাপা বললো পাঁপড় ভাজা খাবে, তো ওদের জন্য কিছু পাঁপড় ভাজাও বানিয়ে নিচ্ছি। ঢেঁকি শাক, পাঁপড় ভাজা, ডাল আর হচ্ছে মাছের ডিমের বড়া, এসব দিয়ে সকালের খাবারটা সারবো। বাঁধাকপিটা ওই বিকেল দিকে বানালে রাতের দিকে খাবো আর কি। মানে এখন সকাল আর দুপুরের একটা মাছ বরাবর। রান্নাবান্নার এত তাড়াহুড়ো দেখে আয়েশের বাবা এসে বলছে দাও মাছের ডিমটা আমি রেডি করে দিই। আমি বলি না আমি অল্প স্বল্পর মধ্যে নোংরা কম করব, তাড়াতাড়ি ভেজে নেবো, তোমাকে এখানে আসতে হবে না, তুমি বসো, আমি ভাত নিয়ে যাচ্ছি। ওই 1টার মধ্যে সবাই মিলে খেয়ে নেবো, আয়ুষকেও খেতে দিতে হবে, ওর ওষুধ আছে, সবাই মিলে এখন খাবো। যে দুপুর সকাল সব মিক্সার ম্যাচ হয়ে গেছে। বাঁধাকপির ঘন্টটা ভাবলাম করবো, তো খাওয়ার পর করবো, সবার খিদে দিয়েছে। এই যে ডাল করেছি, পাঁপড় ভাজা, মাছের ডিমের বড়া, আর আছে কি শাক আছে, শাক ঢেঁকি শাক তোমার না ফেভারিট না? 2 দিন থেকে আয়ুষ কিন্তু সেরকম কিছুই খাচ্ছিল না, তবে কাল থেকেই খাওয়া দাওয়াটা একটু করছে, জ্বরটা কমেছে, খাওয়া দাওয়াটা করছে। কাল একটা ত্রিফাই পড়েছে, জ্বর হওয়া
আমি বলেছিলাম জ্বর হওয়াতে হিমোগ্লোবিনটা কমে গেছে, কিন্তু দিদিভাই বলল যে হিমোগ্লোবিন কমার জন্য জ্বর হয়েছে। এটা হয়তো আমার মনে হয় না, আমি পুনের ডক্টরের সাথেও কনসাল্ট করেছি, উনিও বলেছেন যে জ্বর হওয়াতে হিমোগ্লোবিনটাও কমে গেছে। তো যাকগে চলো এবারে আয়ুষকে ভাত মেখে একটুখানি খাইয়ে দিই, দেখি যে কেমন রিয়াকশান ওর। শাকটা অনেকদিন পর খাচ্ছে, ভয়েস ওভার দিচ্ছি আর ওই ঘর থেকে আমার ছোটো ছেলে চিৎকার করছে, মানে কি বলবো। তো যাকে এবারে চাল কুমড়ো টেস্ট করাচ্ছে ওকে, যে ডালে চাল কুমড়ো দিয়েছে ওর ভালো লেগেছে। এবারে ভাবলাম রান্নাবান্না যখন মোটামুটি হয়েই গেছে, তো এবারে আলমারিটা ধরি, বেশ অনেকদিন থেকে আলমারিটাও ধরা হয় না আমার, এত জামা কাপড় সব মানে ওলট পালট হয়ে আছে। তো এটা গোছাতে গোছাতে ও বাইরের থেকে ডাকলো, আসো খড়ি গোছাবো, খড়ি অনেক হয়ে গেছে, এগুলো আর একা একা গোছাতে পারছি না। তো তারপরে আমি যাব বাইরে, তারপরে অর্ধেক কাপড় আমি ভাঁজ করেছি, আবার এসে দেখবো দিদি অর্ধেক ভাঁজ করে দিয়েছে। কাজ যেমন শেষ সেরকম একটা কাজ নেই, রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ঘর দুয়ার মোছা এগুলো পরে করবে, মানে মোটামুটি যেগুলো কাজ হয় সকালের সেই কাজগুলো কিন্তু শেষ। তেজপাতাগুলো এমনি দিলে এমনি ডাল শুকায় পরে ছিটতে লাগে বলো আগে বাবা। না চলো ঢিলামি দিয়ে লাভ নাই। অ্যাকচুয়ালি এগুলো তো থাকে, তোমরা তো জানো। এত খড়ি ও কী করেছে, শুধু রান্নাঘরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে। আমি বলি এগুলোর যদি একটা মাচা না করা হয়, উলি খেয়ে নিবে সব খড়ি আর কি, একটাও শীত আসার আগে আগে রান্না করতে পারবো না। তাই বলছি খড়িগুলোকে বার করো, বের করে এখানে একটা মাচা করি, মাচা করে তারপরে খড়িগুলোকে রাখবো। প্রথমে তো একটা খড়ির ঘর করার কথা ছিল, সেই খড়ির ঘর আর হলো কোথায়, জায়গাও নেই, এত জায়গার অভাব। তো যার জন্য ও বললো এক কাজ করে এই ঘরের অর্ধেক পাশে রাখি আর বাকি অর্ধেক পাশে উনুন করবো আর কি। তো আপাতত এই খড়িগুলোকে রাখার জন্য এই ব্যবস্থা। সেই সকাল থেকে একটার পর একটা কাজ, মানে কাজের আর শেষ নেই এই গ্রামের বাড়িতে আর কি। মানে যত কাজ করবে তত মানে যেন আরও কাজ বেড়ে যায়, এরকম একটা অবস্থা। এই যে তেজপাতা এনেছে, এগুলোকে এখন ছিটতে হবে, খড়িগুলোকে বার করা, এগুলোকে আবার ঢোকানো, কি যে জ্বালা কি বলবো। খড়ি তো বার করেছে, আমাদের বাইরে কিন্তু আরও খড়ি আছে। আজকে লোক আসার কথা ছিল, লোক পায়নি বলে, তো কালকে দেখবে আরও অনেক ডাল, ওই যে দেখো ডালগুলো পড়ে আছে, ওই ডালগুলো আনবে, অনেক খড়ি হয়ে যাবে আমাদের। পুরো শীতে একদম হবে না বলো, শীতের খড়ি পুরো উঠোনটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। এদিকে দেখো এই যে এটা বানালো, এটার উপরে খড়িটা রাখবে আপাতত। তাছাড়া কোথায় ঘর বানাই বলো, এখানে যেহেতু মোটর আছে, আর ঘর বানাতে গেলে এখনো কি বলো তো, অনেক বাথরুমের কাজটা না হলে না ঘরের পুরো সাইডটা ধরা যাচ্ছে না। মানে ঘরটাকে অবশ্যই সুন্দর করার ইচ্ছে আছে, কিন্তু বাথরুমের কাজটা হয়ে গেলে এই জন্য আপাতত খড়িগুলো এখানে রাখছে, আপাতত না এখানে রাখছে, তারপরে দেখা যাক। আর উনুনটা যেহেতু এই পাশে করেছে, এটা উল্টো মানে এই পাশে করবো উনুনটা, তাহলে আলো আসবে, রান্না করতেও সুবিধা হবে। উনুন তো যে কোনো সময় করা যায়, তো উনুনটা করব। এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে এই মাচাটা করার কথা সেটা কিন্তু হয়ে গেছে খড়ি রাখার জন্য। এবারে কিন্তু আর উলি পোকা ধরবে না। তো সমস্ত খড়ি এবার এক এক করে সাজিয়ে রাখবো। কাজ করতে করতে প্রায় কিন্তু বেলা একদম সন্ধে হয়ে যাবে, যেহেতু ছোট দিনের বেলা, তোমরা বুঝতেই পারছো, মানে দিন ছোট রাত বড় এখন, তো তাড়াতাড়ি কাজ করতে হবে। শীতের দিন আসা মানে 4টার দিকেই সন্ধে হয়ে যাওয়া, এখন যেমন 5টাতে হয়ে যায়, আর কিছুদিন পর 4টা সাড়ে 4টাতে সন্ধে হয়ে যাবে। তো এবারে কি বুদ্ধি করলাম, ও আমাকে দিবে, আমি ওইখানে গুছিয়ে রাখবো। তারপর আবার আমি গুছিয়ে রাখতে পারছিলাম না, ও বলে তোমারটা হচ্ছে না, আরও সুন্দর করে রাখতে হবে। তারপর আমি ওকে বললাম এক কাজ করি, আমি তোমাকে খড়িগুলো দিই, তুমি গুছিয়ে রাখো। তো এইভাবেই আমরা কিন্তু পুরো বিকেলটা লাগলো খড়িগুলো গোছাতে। তো দেখো আমাদের খড়ি দেখে যতগুলো মনে হচ্ছিল, না জানি কত খড়ি, অল্প হয়ে যায়। আর এই যে খড়িগুলো, এগুলোকে দোফালা করা হবে, কারণ চির করা হবে, চির এই মোটাগুলোকে চির করা হবে। দিদির যেহেতু কাজ হয়ে গেছে শেষে, দিদিও একটু এসে জয়েন করছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে দেখো তক্তাগুলোকে গুছিয়ে রাখছি, কাল যেহেতু ল্যাপা মোছা আছে, তাই এগুলো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে রাখবো, যাতে করে কাল সকালে কোনো রকম অসুবিধা না হয় ল্যাপা মোছা করতে। ঝাড়টার দিয়ে পরিষ্কার করছি। আর এখানে কিছু খড়ি যেগুলো মোটা আছে, এগুলো লোক নিয়ে এসে মানে ফালি করবে আর কি,
চির করলে দেখবে জ্বলবে খড়িগুলো। তো এই খড়িগুলো এখন ও বললো ওই দিকে গুছিয়ে রাখো, এগুলো যেহেতু চির করা হবে তাই এই খড়িগুলো ওই জায়গাতে রেখে এই জায়গাটা পুরো সাফ করব। কালকে তো ল্যাপা মোছা আছে যেহেতু কালী পুজো, তাই দেখো দিদি ওই যে দিদি আর আমি মিলে দুজনে মিলে এবার এই জায়গাটা পুরোটা গুছিয়ে নিচ্ছি, তারপর এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। একদিকে ক্যামেরাটা ভেঙে গেল, এইমাত্র ক্যামেরাটা ভেঙে গেছে, মোবাইলটা এবার কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। কাজগুলো যে শেয়ার না করলেও তোমাদের সাথে মানে ভালো লাগবে না, একটা কাজ ফুলফিল না করা পর্যন্ত দেখালে না সেই ব্লগটা ভালো লাগে না দেখতে। ব্লগিং তো মুখের কথা নয়, ব্লগিংয়ে কিন্তু অনেক খাটনি। এই যে একবার ঝাড় দিচ্ছি, একবার ক্যামেরাটা কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না, আবার সেটাকে নিয়ে অন্য জায়গায় নিচ্ছি। তো এই তো সারাদিন এগুলোই করে থাকি, আর এগুলোই হচ্ছে আমাদের কাজ, আর এটার নামই হচ্ছে ভিডিও করা। যে কোনো মানুষ যে কোনো কাজে, বিজনেসের কাজে যে প্রজেক্টগুলো তৈরি করে, তাদের মাথার বুদ্ধি, তাদের অনেক রকম সেখানে মানে অনেক রকম কাজ, অনেক রাত দিন ভেবে একটা প্রজেক্ট তৈরি করে যেমনভাবে, ঠিক সেরকম আমরাও একটা ভিডিও কিন্তু সেইভাবেই তৈরি করি। তবে আমাদের এখন ভিডিওগুলো যা হচ্ছে মানে কি বলবো, কোনো রকম শেয়ার করছি। আমাদের আগের ব্লগগুলো খুব সুন্দর হতো, আমরা নিজেরাও ফিল করি সেটা, কিন্তু এখন তো বাচ্চা কাচ্চা ছোটো তো হচ্ছে না সেরকমভাবে। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আবার সেই মনের মতো ব্লগগুলো হবে। এখন শুধু কি হয়, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে কাজগুলো তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই ব্যাস। আগে কিন্তু অনেক রকম সিনেমেটিক শর্ট থাকতো, তারপরে অনেক কিছু হতো। একটা ভিডিওকে চাইলে অনেক সুন্দর করা যায়, কিন্তু কি বলো তো, সময়ের জন্য হয় না। এগুলোর জন্য প্রচুর পরিমাণে সময় প্লাস তোমাকে শ্রম দিতে হবে, বুদ্ধি দিতে হবে, টাইম দিতে হবে। এখন তো সেই টাইমটাই পাই না যে সেইভাবে দিব তোমাদেরকে। তো যাকগে চলো, আবারও না হয় মোড়ে যদি বেঁচে থাকি ভালোভাবে আবারও সেরকমভাবে ভ্লগ দিব। তো আপাতত এখন যেরকম দিচ্ছি সেরকমই তোমরা দেখো, তাও যে তোমরা এত ভালোবাসা দাও সেটাই অনেক, তাই না? আর তোমরা এত সাপোর্ট করো, এত বলো ব্লগ ভালো লাগে, তোমার ডেইলি লাইফস্টাইল ভালো লাগে, তোমার সাধারণ জীবনযাপন ভালো লাগে, তো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলো। তো সমস্ত কিছু গুছিয়ে এবারে ভাবলাম সবই তো হলো, এবার এই যে কলের পাড়ে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম এতক্ষণ, এই কলপাটটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে, কালকে যেহেতু কালী পুজো কলপাটটা দেখতে খারাপ লাগবে, তো সেই জন্য ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিলাম। ছেলেকে দিদি কিন্তু খাইয়ে দিল। যাকগে, কালকে আমার ছোটো ছেলেকে নিয়েও অনেক বাজেভাবে কমেন্ট এসেছে, তো সেগুলো কমেন্টের আর কি রিপ্লাই দিব বলো, সেগুলো কমেন্টের আর রিপ্লাই দিতে চাই না। যার যার মানসিকতা যে যেমন, সে মানুষকে সেরকমই ভাববে। যাকে চলো, শুভ দীপাবলি। দেখো দীপাবলির আসতে না আসতেই আমার ছেলে বোম ফাটানি শুরু, ওর বাবার কাছে বায়না। ওই যে দেখো ওর বাবা বোম নিয়ে এসেছে, সেটা দেখে খুশি। এই দোহাগুলো যাতে ওর নাকে না যায়, পরে কিন্তু ওকে একটা মাস্ক পরিয়ে দিয়েছিলাম। মাস্ক ছিল না, ওই কাপড় বেঁধে দিয়েছিলাম নাকের মধ্যে। কালী পুজোর বাজি পেয়ে তো ভীষণই খুশি। আগে কিন্তু আয়ুষ কিন্তু খুব ভয় পেত, এই বছর জীবনে প্রথম ও এতটা কাছে এসে এই যে তারাবাতি আর কি ঘোরাচ্ছে, এগুলোতে আর ভয় পাচ্ছে না। এই যে এই বোমের আওয়াজ শুনে আমার ছেলে ভয়ে উঠে পড়বে, আমার ছোট ছেলে। পুলিশ সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দীপাবলিতে সবাই সাবধানে খেলো বলে সরি বোম ফাটিও আর আনন্দ করো। আমাদের এখানে তো কালী পুজোর সেরকম কিচ্ছু নেই, আমরা কালী পুজোতে ঘুরতেও পারি না। মানে আমাদের এই গ্রামে বা আমাদের এলাকায় কালী পুজো সেরকমভাবে হয় না, খুবই ছোট্ট মোটোভাবে হয়, আর কেউ ঘুরেও না কালী পুজোতে। যার যার নিয়ম, সবাই একটুখানি কলা গাছে ওই প্রদীপ দিয়ে তারপরে ব্যাস যার যার মতো করে বোম ফাটায়, ব্যাস এইটুকুই। কোনো কালী পুজোর মণ্ডপ সেরকম হয় না, হয় ওই দিকে ফালাকাটা ধূপগুড়ি এসব হয়। তো এবার হয়তো যাই না আমরা কোনোবার। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আয়ুষ কিন্তু কোনো বারও বোম ফাটায় না, ও খুব ভয় পায়। এবার যে ওর কী মর্জি, ও বোম ফাটাবে। তো ওই তারাবাজি এগুলো এনে দিয়েছে, টর্চ লাইট। তাহলে চলো আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের সাথে সারাদিন কাটিয়ে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।